নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের তৃণমূলে যোগদানে জল্পনায় মুখ খুললেন দিলীপ ঘোষ। বললেন, রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় সব লেখা আছে। 2 বছরের জন্য ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তে চ্যালেঞ্জ। হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহা। সোমবার শুনানি। 4 অভিযুক্তকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার পর কসবার ল কলেজের বিভিন্ন অংশে 3D ম্যাপিং। ইউনিয়ন রুম, গার্ড রুম, শৌচালয় করা হয় 3D ম্যাপিং। গরমে হাঁসফাঁস শিউরো। তাপপ্রবাহের কারণে মৃত্যু 8 জনের। বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে একাধিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। কসবা কাণ্ডে নয়া তথ্য। ধর্ষণের সময় নির্যাতিতার মাথায় আঘাত করেছিল মনোজিৎ। লালবাজারের এক গোয়েন্দা আধিকারিক জানান, যৌন নির্যাতনের সময় এমন মাথায় আঘাত করার ফল হতে পারত মারাত্মক। কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার তদন্তভার গেছে গোয়েন্দা আধিকারিকদের হাতে। এবার উঠে এলো নয়া তথ্য। জানা যায়, ধর্ষণের সময় নির্যাতিতা বাধা দেওয়ায় রেগে গিয়ে তার মাথায় আঘাত করেছিল মনোজিৎ মিশ্র। পুলিশের মতে, গার্ড রুমের বিছানায় নির্যাতিতার মাথা ঠুকে দিয়েছিল সে। তারও আগে ইউনিয়ন রুমের ওয়াশরুমেও ধর্ষণের চেষ্টার সময় বাধা পেয়ে নির্যাতিতার মাথা দেওয়ালের সঙ্গে ঠুকে দেওয়ার চেষ্টা করে ওই অভিযুক্ত। কসবায় আইন কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। লালবাজারের এক গোয়েন্দা আধিকারিকের মতে, যৌন নির্যাতনের সময় এমনভাবে মাথায় আঘাত করার ফল হতে পারত মারাত্মক। পুলিশের সূত্র জানিয়েছে, প্রথমে নির্যাতিতাকে জোর করে ওয়াশরুমে নিয়ে গিয়ে যখন ধর্ষণের চেষ্টা করা হয়, তখন তিনি মনোজিতের সঙ্গে ধাক্কাধাক্কি করেছিলেন। তাকে সরানোর চেষ্টা করেন। এভাবে বাধা পেয়ে মনোজিৎ তার মাথা ঝাঁকিয়ে দিয়ে আঘাত করে তাকে। সে দেওয়ালে নির্যাতিতার মাথা ঠুকে দেওয়ার চেষ্টা করে। এরপর যখন তাকে টেনে অপহরণ করে গার্ডরুমের ভিতর নিয়ে যাওয়া হয়, তখন ফের তার উপর অত্যাচার করে মনোজিৎ। ধর্ষণে বাধা দিতে থাকেন। তাকে ফের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখনই অভিযোগকারিনীর মাথা বিছানায় ঠুকে দেওয়া হয়। যদিও বিছানায় কার্টন বা চাদরের গদি থাকায় ওই আঘাত হয়তো মারাত্মক হয়নি। এমনকি ধর্ষণে বাধা পেয়ে সে হকি স্টিক দিয়েও নির্যাতিতাকে মারার চেষ্টা করে। তা থেকে নির্যাতিতার আরও বড় ক্ষতি হতে পারত বলে অভিযোগ লালবাজারের গোয়েন্দাদের। নির্যাতিতাকে এভাবে মারধর করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা ধারাও যোগ করা হয়েছে। এই ব্যাপারটি নিয়ে আলাদাভাবে তদন্ত করছেন গোয়েন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। সময়ের সাথে দলের সঙ্গে দিলীপের দূরত্ব যে বেড়েছে তা বলাই বাহুল্য। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, দিলীপ ফুল বদলাচ্ছেন কিনা। আর এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সেই চর্চা আরও উস্কে দিলেন দিলীপ ঘোষ। বললেন, রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় সব লেখা আছে। শাহের সভা তো দূরস্থ নয়, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বরণের অনুষ্ঠানেও নাকি ডাক পাননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে বেড়েছে তা বলাই বাহুল্য। প্রশ্ন উঠছে, যা পরিস্থিতি তাতে ফুল বদলে তৃণমূলে চলে যাবেন না তো দাবাং বিজেপি নেতা? জবাবে দিলীপ নিজেই উস্কে দিলেন জল্পনা। নিয়মিত প্রাতঃভ্রমণে যাওয়া অভ্যেস দিলীপ ঘোষের। শুক্রবারও তার অন্যথা হয়নি। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারেন তিনি। সেখানেই মুখ খোলেন তৃণমূলের যোগ প্রসঙ্গে। বললেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। এরপর তিনি বলেন, আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। অর্থাৎ অভিমান যে একরাশ জমেছে তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ। রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসেবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি 2 বার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাই না। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হয়। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো। আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। দলের সঙ্গে দূরত্ব ও দিলীপ ঘোষের সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শন নিয়ে কম আলোচনা হয়নি। এদিন আবারও সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ। বললেন, আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিল, আমি একজন সম্মানীয় নাগরিক, সেই হিসেবে গিয়েছি। সরকারি প্রকল্প, কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়।
বহু লোক আমাকে ডাকে। পাশাপাশি তৃণমূল নেতাদের কারোর সঙ্গেই যে তার কোনো রকম সমস্যা নেই তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। 2 বছরের জন্য ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হতেই হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন। বললেন, যা হয়েছে তা আমি মুখ বুজে মেনে নেব। রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই মর্মে মামলা করেছেন তিনি। তার ফাঁকেই বলেছেন, যা হয়েছে তা আমি মুখ বুঝে মেনে নেব না। শান্তনু সেন কলকাতা পৌরসভা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদও বটে। আবার প্রায় 1 বছর তিনি প্রাক্তন তৃণমূল নেতা, কারণ আরজিকর পর্বে দল তাকে সাসপেন্ড করেছিল। শান্তনুর পরিচয়ের পাশে সবেতেই যখন প্রাক্তন যুক্ত হতে শুরু করছে, তখন বর্তমান বলতে ছিল শুধু তার ডাক্তার পরিচয়। বৃহস্পতিবার রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তে সেটিও খুইয়েছেন তিনি। আপাতত তিনি প্রাক্তন চিকিৎসক হিসেবে তার রেজিস্ট্রেশন বাতিল প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমার কষ্টার্জিত রেজিস্ট্রেশন কেউ যদি চক্রান্ত করে কেড়ে নিতে চায় তাহলে আমি চুপ করে বসে থাকবো কিনা। কি করবেন? শান্তনুর জবাব, আমি আইনি পরামর্শ নেব এবং জিতব। আর সেই মতোই তিনি বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, আরজিকর পর্বে শান্তনুকে প্রথমে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছিল দল, কিন্তু শান্তনু তাতে মুখ বন্ধ করেননি। আপাতত জেলবন্দি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় প্রকাশ্যে এনেছিলেন। এও বলেছিলেন, তিনি আরজিকরের ঘুঘুর বাসা নিয়ে সরকারকে বারংবার জানিয়েছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি, যা অস্বস্তি বাড়িয়েছিল স্বাস্থ্য ভবনের। শান্তনুর বক্তব্য ছিল, আরজিকরের হুমকি সংস্কৃতির কবলে পড়তে হয়েছে তার ডাক্তারি পড়ুয়া কন্যাকেও। সেই সবের পরে শান্তনুকে নিলম্বিত করে দল। শান্তনুর বিরুদ্ধে অভিযোগ, রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন না করিয়েই FRCP গ্লাসগো নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করছিলেন তিনি। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিশ ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাকে তলব করা হয়, আর তারপরেই কাউন্সিল শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন 2 বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর হামলা এবং মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের তোলা হয় কালনা মহকুমা আদালতে। মন্তেশ্বরে নিজের বিধানসভা এলাকাতেই তৃণমূল কর্মীদের একাংশের হাতে আক্রান্ত রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাকে কালো পতাকা এবং ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। তাতে আহত হন মন্ত্রী। এরপরই মন্তেশ্বর থানার পুলিশ এই ঘটনায় যুক্ত 5 জনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন মন্তেশ্বরের কুলুটের বাসিন্দা মহিউদ্দিন বড়া, শেখ আজহার উদ্দিন, দিগনগরের বাসিন্দা সাদ্দাম মণ্ডল, কুসুম গ্রামের বাসিন্দা বংশী বয়রা, মণ্ডলপাড়ার বাসিন্দা সাহিব শেখ। এই 5 জনকে শুক্রবার তোলা হয় কালনা মহকুমা আদালতে। সংসদের বাদল অধিবেশনের মেয়াদ 1 সপ্তাহ বাড়িয়ে দিল কেন্দ্র। প্রাথমিকভাবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, আগামী 21শে জুলাই বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশন চলবে 12ই আগস্ট পর্যন্ত। তবে শেষ মুহূর্তে অধিবেশনের কিছু পরিবর্তন এসেছে। অধিবেশনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাজ্যসভার সচিবালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী 21শে জুলাই বাদল অধিবেশন শুরু হবে, চলবে 21শে আগস্ট পর্যন্ত। তবে এর মাঝে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য 15ই আগস্ট অধিবেশন বন্ধ থাকবে। তাছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য 13 ও 14 তারিখ অধিবেশন বসবে না। সব মিলিয়ে মোট 21টি অধিবেশন হবে সংসদের 2 কক্ষেই। অর্থাৎ আগের থেকে 1 সপ্তাহ বেশি হচ্ছে অধিবেশনের মেয়াদ। অধিবেশন শুরুর আগে রীতি মেনে 19শে জুলাই সর্বদল বৈঠকও ডেকেছে মোদী সরকার। অপারেশন সিঁদুর বা পেহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ কোনো অধিবেশন হচ্ছে না, সেটা আগেই স্পষ্ট করেছে মোদী সরকার। বস্তুত অপারেশন সিঁদুর এবং ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে সংসদে আলোচনা এড়িয়েই যেতে চাইছে কেন্দ্র, কিন্তু সেটা যে সম্ভব না তাও বুঝতে পারছে বিজেপি। তাছাড়া আহমেদাবাদ দুর্ঘটনার পরও এটাই প্রথম সংসদ অধিবেশন। স্বাভাবিকভাবেই এই 2 ইস্যু সংসদে উঠতে চলেছে। যখনই সংসদ খুলুক, ওই 2 ইস্যুতে যে বিরোধীরা সরব হবেন সেটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ সংশোধনের কাজ নিয়েও বিস্তর অভিযোগ বিরোধীদের। ইন্ডিয়া জোটের দাবি, ঘুর পথে ভোটবন্দি করতে চাইছে শাসক দল। এই রাজ্যের শাসক দল তৃণমূলের আবার বক্তব্য, বাংলায় তাদের হারাতে কমিশন এবং বিজেপি যৌথভাবে অসাংবিধানিক পদক্ষেপ করছে। এই ইস্যুতেও জোটবদ্ধভাবে সংসদে সরব হতে পারে বিরোধী শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। আবহাওয়া পরিবর্তন কত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে তার সবথেকে বড় উদাহরণ হলো হিমাচল প্রদেশ।
মেঘভাঙা বৃষ্টির জেরে নজিরবিহীন ধ্বংসের মুখোমুখি ওই পাহাড়ি রাজ্য। 69 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, কিন্তু এখনো বহু মানুষ নিখোঁজ, অর্থাৎ মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। ধসে গেছে বহু বাড়ি, ভেঙেছে সেতু, বন্ধ হয়েছে সড়কও। সামনে আরও বড় দুর্যোগ হয়তো অপেক্ষা করছে এই রাজ্যের বাসিন্দাদের জন্য। গত 2 সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টি ও মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয়ের মুখে হিমাচল প্রদেশ। 20 জুন থেকে 3রা জুলাইয়ের মধ্যে মৃত্যু হয়েছে অন্তত 69 জনের। ধসে পড়েছে বহু বাড়ি, ভেঙে পড়েছে সেতু, নদীর তোড়ে গাড়ি ভেসে গেছে। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 400 কোটি টাকা, এমনটাই জানাচ্ছে প্রশাসন। যদিও প্রকৃত ক্ষতি আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মান্ডি জেলা। সেখানকার এক বাসিন্দা বলেন, মেঘভাঙা বৃষ্টির পর সবকিছু ভেসে গেছে, বাড়ি রাস্তাঘাট কিছুই অবশিষ্ট নেই। সেনাবাহিনী, পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ, স্বেচ্ছাসেবী সংস্থা সহ একাধিক বাহিনী মোতায়েন রয়েছে উদ্ধার কার্যে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সচিব জানান, আমাদের এখানকার মূল লক্ষ্য উদ্ধার, ত্রাণ এবং পরিষেবা পুনঃস্থাপন। ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসেব পেতে কিছুটা সময় লাগবে। তিনি আরও জানান, মান্ডিতে পরিস্থিতি সবচেয়ে খারাপ। বিদ্যুৎ, জল এবং যোগাযোগ ব্যবস্থা পুরো ভেঙে গিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্যে এখনো পর্যন্ত 250টি সড়ক বন্ধ, পানীয় জল প্রকল্প বন্ধ, যার ফলে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। अभी तक बरसात में जो अब से बरसात शुरू हुई है, तकरीबन 69 जो लोग हैं वो अपनी जान गंवा चुके हैं। 37 के करीब लोग हमारे मिसिंग है। 110 लोग जो अभी घायल हुए हैं और तकरीबन 700 करोड़ रुपए का नुकसान हो चुका है। सबसे ज्यादा नुकसान जो हुआ है वो सड़कों के रूप में हुआ है, पानी की पीने की पानी की योजनाओं के रूप में हुआ है, बिजली के पावर प्रोजेक्ट्स में हुआ है, बिजली के जो तारें थी, खंबे थे, उजड़ गए हैं, उसका बहुत अधिक नुकसान हुआ है। मेरा ये मानना है कि अभी मानसून की शुरुआत में ही ऐसा कहर हिमाचल प्रदेश में ढहा है कि हिमाचल प्रदेश को इस आपदा का सामना करने के लिए आज मेरी देश के गृह मंत्री जी से भी बात हुई और उन्होंने हमें पूरी आश्वासन दिया है और गृह मंत्री ने कहा कि हमारी तरफ से आपको, माननीय श्री अमित शाह जी ने कहा कि हम आपको पूरी सहायता उपलब्ध करवाएंगे। বিশেষজ্ঞরা হিমাচলের এই প্রাকৃতিক দুর্যোগকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন। ডিরানা বলেন, এই ধরনের দুর্যোগ মূলত বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফল। হিমাচলের ভঙ্গুর পার্বত্য পরিবেশ এই ধাক্কা সহ্য করতে পারছে না। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক সংস্থা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, হোমগার্ডস এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে আরও তীব্রতর হবে বর্ষা। প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে, অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ রাখতে বলা হয়েছে। হিমাচলের এই সংকট আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পাহাড়ি রাজ্যগুলোর ভঙ্গুরতা এবং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী বিপদ কতটা ভয়াবহ রূপ নিতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। বিয়ের জন্য প্রায় চাপ দিতেন কলেজ পড়ুয়া প্রেমিকা, কখনো কখনো টাকাও চাইতেন। সেসব আর ভালো লাগছিল না প্রেমিকের, তাই পথের কাঁটা সরাতে প্রেমিকাকে খুন করলেন যুবক। সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে এই ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম অলকা বিন্দু, বয়স 22। বারাণসীর মির্জা মুরাদ এলাকার রূপাপুরের এক ধাবায় তার গলা কাটা দেহ মেলে। দেহটি কম্বলে মোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল। নিহত তরুণীর পরিবারের দাবি, বুধবার সকালে কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন অলকা, তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শেষমেশ ওই ছাত্রের দেহ মেলে। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। শেষমেশ গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তথা অলকার প্রেমিক সাহেব। ধূমপাই ও মদ্যপায়ীদের জন্য দুঃসংবাদ, শীঘ্রই এক ধাক্কায় বাড়তে পারে সিগারেট, তামাকজাত পণ্য ও মদের দাম। আসলে জিএসটি কাঠামোয় বড় সড় রদবদল করতে পারে, সেটা হলেই বিপাকে পড়তে পারে যারা নেশা করে। আসলে জিএসটিতে কম্পেনসেশন সেসের মেয়াদ শেষ হতে চলেছে। এর বদলে হেলথ অ্যান্ড এনার্জি সেস আনার পরিকল্পনা কেন্দ্রের। একই সঙ্গে আনা হতে পারে ক্লিন এনার্জি সেস। হেলথ অ্যান্ড এনার্জি সেস মূলত বসানো হবে সিন গুডস, অর্থাৎ শরীরের জন্য ক্ষতিকারক বলে যে পণ্যগুলি ধরা হয় সেই পণ্যগুলির ওপর। সিন গুডস হিসেবে ধরা হয় মদ, সিগারেট ও তামাকজাত পণ্য যেমন খৈনি, গুটখা এসবের ওপর।
এই পণ্যগুলি এমনি জিএসটির 28% স্ল্যাবে পড়ে। অতিরিক্ত সেস বসলে এক ধাক্কায় দাম অনেকটা বাড়তে পারে, এমনকি সিগারেটের দাম দ্বিগুণ পর্যন্ত হতে পারে। সাফারি পার্কে পায়ে হেঁটে ঘুরছিলেন ওরা। সামনে পড়ে একটি হাতি আর তার সঙ্গে একটা বাচ্চা। হঠাৎই তেড়ে এলো বিশাল ঐরাবত। সাফারি পার্কের পাহারাদাররা বিপদ বুঝে গুলি ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু লাভ হলো না তাতেও। ক্রুদ্ধ হাতের আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 মহিলা পর্যটকের। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে জাম্বিয়ার একটি জনপ্রিয় অভয়ারণ্যে। জাম্বিয়ার দক্ষিণ লুয়াঙ্গো ন্যাশনাল পার্কে সাফারির সময় এক হাতির হামলায় প্রাণ হারালেন 2 মহিলা পর্যটক। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক। পুলিশ জানিয়েছে হাতিটির সঙ্গে একটি বাচ্চাও ছিল, আর সেই জন্যই আচমকা আক্রমণ করে সে পর্যটকদের। স্থানীয় পুলিশ প্রধান রবার্টসন মোয়েম্বা জানিয়েছেন, ওই 2 মহিলা একটি সাফারির দলে ছিলেন আর সেই দলটি পায়ে হেঁটে ঘুরছিল। তারা বিগ লাগুন ক্যাম্পে 4 দিন ধরে থাকছিলেন, যা রাজধানী লুসাকা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। সেখান থেকেই সাফারিতে বেরিয়েছিলেন তারা। পুলিশ জানায়, মা হাতিটি খুব দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসে। গাইডরা হাতিটিকে থামাতে গুলি চালালেও তাতে কোনো কাজ হয়নি। হাতিটি 2 মহিলাকে পিষে ফেলে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় যুক্তরাজ্যের ফরেন অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও নিহতদের নাম প্রকাশ করা হয়নি। জাম্বিয়া সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হয়েছে, মা হাতিরা বাচ্চা থাকলে খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে, তাই পর্যটকদের সবসময় সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত বছরও জাম্বিয়ায় 2টি হাতির হামলায় 2 মার্কিন পর্যটক মারা যান। ওই ঘটনাগুলিতে নিহতরা গাড়ির ভিতর থাকলেও রেহাই পাননি। এ থেকেই বোঝা যায় হাতির আচরণ কতটা হঠাৎ ও বিপজ্জনক হতে পারে। দক্ষিণ লুয়াঙ্গো পার্ক জাম্বিয়ার অন্যতম জনপ্রিয় সাফারি স্থান। এখানকার বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে প্রতি বছর বহু বিদেশি পর্যটক আসেন, কিন্তু সামান্য অসতর্কতায় বড় বিপদ ঘটে যেতে পারে। এই ঘটনার পর সাফারির নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা আবারও খতিয়ে দেখছে প্রশাসন। বিশেষ করে পদাতিক সাফারির ক্ষেত্রে আরও সতর্কতা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। 5টি দেশ সফরের দ্বিতীয় ধাপে ত্রিনিদাদ ও টোবাগোয় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে ঘিরেই আয়োজন করা হয়েছিল এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অফ অনার। প্রধানমন্ত্রীর আগমনে বিমানবন্দরে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, সাংসদ এবং বিশিষ্টজনেরা। একই সঙ্গে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও ভারতীয় পৌরাণিক চরিত্রদের পোশাকে সাজা মানুষের উপস্থিতি গোটা পরিবেশকে বর্ণময় করে তুলেছিল। 5টি দেশ সফরের দ্বিতীয় ধাপে ত্রিনিদাদ ও টোবাগোয় পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিয়ারকো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসর। তাকে ঘিরেই আয়োজন করা হয়েছে এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অফ অনার। প্রধানমন্ত্রী মোদীর আগমনে বিমানবন্দরে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, সাংসদ এবং বিশিষ্টজনেরা। স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও ভারতীয় পৌরাণিক চরিত্রদের পোশাকে সাজা মানুষের উপস্থিতিও গোটা পরিবেশকে করে তোলে বর্ণময়। এই অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, পোর্ট অফ স্পেনে পৌঁছালাম। প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসর এবং মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। এই সফর 2 দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এটি ভারতের প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগো সফর এবং 1999 সালের পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে এই দেশে এলেন। মোদী তার এক্স হ্যান্ডেলে আরও লেখেন, ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর বন্ধুত্ব আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছতে চলেছে, আমি তাই কামনা করি। একটি পোস্টের মাধ্যমে অভ্যর্থনার মুহূর্তগুলি ছবিও শেয়ার করছেন তিনি। হোটেলে পৌঁছানোর পরে প্রবাসী ভারতীয়রা তাকে ভারত মাতা কি জয় ও মোদি মোদি ধ্বনিতে স্বাগত জানাতে থাকেন। এই সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টন কার্লা কাঙ্গালু এবং প্রধানমন্ত্রী পারসাদ বিসেসরের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার মূল বিষয় হবে দ্বিপাক্ষিক সম্পর্কে কিভাবে আরও গভীর ও সম্প্রসারিত করা যায়। প্রধানমন্ত্রী মোদী দেশটির সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবে বলে আশা করা হচ্ছে। এই সফর ভারত ও ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে নতুন দিশা দেখাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। এই প্রথম টয় ট্রেনের জন্মদিন পালন করল দার্জিলিং হিমালয়ান রেল। 144তম বর্ষে পদার্পণ করল টয় ট্রেন।
এই প্রথমবার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ শিরোপা পাওয়া ডিএইচআর ও নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পালিত হয় এই 4 জুলাই 1881 সালে পাহাড়ি আঁকাবাঁকা পথের নিস্তব্ধতা ভেঙে প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঐতিহাসিক টয় ট্রেন। সেই ঐতিহ্যকে স্মরণে রাখতে এই প্রথমবার টয় ট্রেন দিবস উদযাপিত হল শিলিগুড়িতে। পাহাড়ের বাঁকে মন্থর গতিতে এগিয়ে যাওয়া সেই যান পৌঁছে গিয়েছে 144তম জন্মবর্ষে। টয় ট্রেনের জন্মদিন উপলক্ষে সারা দিন ধরে নানা অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন হয়েছে শুক্রবার। সমস্ত অনুষ্ঠান এবং প্রতিযোগিতার থিম টয় ট্রেন। ডিএইচআর এর আশা, টয় ট্রেনের মাধ্যমে আগামী দিনে পর্যটন ব্যবস্থায় জোয়ার আনবেন তারা। দার্জিলিংয়ের টয় ট্রেনের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলি ক্রমশ প্রকাশ্য। ব্রিটিশ আমল 1870 সালে প্রথমবার পরীক্ষামূলকভাবে টয় ট্রেন চালানো হয়। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পাহাড়কে টয় ট্রেনের মাধ্যমে যুক্ত করার জন্য এই উদ্যোগের 9 বছর পর 1879 থেকে বাণিজ্যিকভাবে চালানোর জন্য কাজ শুরু হয়। তারপর আরও 2 বছর কেটে যায়। 1881 সালের 4 জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে গড়িয়েছিল প্রথম টয় ট্রেনের চাকা। শিলিগুড়ি সংলগ্ন সুকনা রেল স্টেশনে টয় ট্রেন দিবস পালন অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা, পোস্টার মেকিং, লাইভ আর্ট এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বেশ কয়েকটি স্কুলের কচিকাচারাও এই অনুষ্ঠানে যোগ দেয়। নতুন গান বাঁধা হয় টয় ট্রেনকে নিয়ে। এটাই খেলনা গাড়িকে জন্মদিনের উপহার। এখন থেকে জয় রাইডের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে আহমেদাবাদ, বেঙ্গালুরু থেকে অত্যাধুনিক টয় ট্রেনের ইঞ্জিন নিয়ে আসা, প্রত্যেক স্টেশনে পরিকাঠামোগত উন্নয়ন করা, মিউজিয়াম ও ওয়ার্কশপগুলিকে ঢেলে সাজার উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। তবে তার থেকেও বেশি টয় ট্রেনকে ঘিরে এই ধরনের অনুষ্ঠান এবং উৎসব পর্যটকদের আকৃষ্ট করবে বলেই আশাবাদী ডিএইচআর এর আধিকারিকেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর চন্দন কুমার রায়, স্টেশন ম্যানেজার ও নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রতি বছরে এই দিনটি আরও বড় পরিসরে উদযাপন করার পরিকল্পনা রয়েছে। টয় ট্রেনের ইতিহাস ও তার গর্বিত উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন উপস্থিত অতিথিরা। হাই নিউজ নেটওয়ার্ক। মা ও সন্তানের গল্প নিয়ে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ছবি ডিয়ার মা আসছে। এই ছবি ঘিরে রয়েছে অনেকটা আবেগ, ভালোবাসা ও আরও অনেক কিছু, যা এক কথায় বর্ণনা করা অসম্ভব। আগামী 18 জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই মুহূর্তে চলছে জোর কদমে ছবির প্রচার কাজ। আর এই ছবির ট্রেলারে মুগ্ধ হয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। ছবির ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে শাহেনশাহ শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। পৃথিবীতে মা ও সন্তানের সম্পর্ক এ যেন চিরন্তন। এই সম্পর্ক, এই বন্ধনের তুলনা করা যায় না। মা ও সন্তানের সেরকমই এক সম্পর্কের গল্প নিয়ে আসছে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ছবি ডিয়ার মা। এই ছবি ঘিরে রয়েছে অনেকটা আবেগ, ভালোবাসা ও আরও অনেক কিছু, যা এক কথায় বর্ণনা করা অসম্ভব। আগামী 18 জুলাই মুক্তি পাবে এই ছবিটি। এই মুহূর্তে চলছে জোর কদমে ছবির প্রচার। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জয়া আহসান, চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। অন্যদিকে এই ছবির হাত ধরেই 10 বছর পর বাংলা ছবি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ডিয়ার মা ছবির ট্রেলার। মা ও সন্তানের সম্পর্ক, আত্মার টান, নানা টানাপোড়েন, কঠিন বাস্তবের সম্মুখীন হওয়া, সন্তানকে আগলে রাখা, সবটাই ফুটে উঠেছে এই ছবির ট্রেলারে। শুরু থেকে শেষ অবধি পর্দায় সন্তানকে ঘিরে জয়ের উৎকণ্ঠা ফুটে উঠেছে পুরোদস্তর ছবির ট্রেলারে। জয়ের অভিনয়ের কয়েক ঝলক দেখেই রীতিমতো প্রশংসা করছেন দর্শকরা। মন জয় করেছেন এই ছবির অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও ট্রেলারের ঝলকে। ডিয়ার মা ছবির ট্রেলারে মুগ্ধ হয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। ছবির ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে শাহেনশাহ শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ চৌধুরীকে। পোস্টে তিনি লিখেছেন, টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাক নামে সম্বোধন করেই এদিন এই পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। এই শুভেচ্ছা বার্তা আসার পর ঠিক কী অনুভূতি হয় পরিচালক ও জয়া আহসানের। সংবাদ মাধ্যমকে তারা বলেছেন, সকাল সকাল এমন শুভেচ্ছা পেয়ে তারা রীতিমতো বাকরুদ্ধ। এটা তাদের কাছে একটা বড় প্রাপ্তি। শুধু তাদের জন্যই নয়, বরং ছবির গোটা টিমের জন্যই এটা একটা বড় প্রাপ্তি।
অমিতাভ বচ্চনের এই শুভেচ্ছা বার্তা নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন যথাক্রমে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও এই ছবির দুই মুখ্য চরিত্রের অভিনেতা ও অভিনেত্রী চন্দন রায় সান্যাল ও জয়া আহসান। উল্লেখ্য, এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর পিঙ্ক ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বচ্চন সাহেবের শুভেচ্ছা বার্তা পোস্ট করে তাকে প্রণাম জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। হাই নিউজ নেটওয়ার্ক। 2 বছর আগে ঢাকায় এসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড় জলের গান ব্যান্ডের প্রধান গায়ক রাহুল আনন্দের স্টুডিও দেখতে গিয়েছিলেন। রাহুলের সঙ্গে মিলে বাজনাও বাজিয়েছিলেন। জুলাই বিদ্রোহের পরে দেশ ছাড়া রাহুল আনন্দ এখন মাকড়ের দেশেই বাস করছেন। ফ্রান্স তার নতুন। বছর 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার পরপরই ঢাকার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে অগ্নিসংযোগের খবর মেলে। তাতে পড়ে পাশে রাহুলের বাড়িও, যেটিকে ভাঙা বাড়ি নামে ডাকতেন তিনি। তার বাদ্যযন্ত্রের পুরো সংগ্রহটাও পুড়ে যায়। রাহুল কিন্তু জুলাই আন্দোলনকে সমর্থনই করেছিলেন, তবু জনতার আক্রমণ থেকে তার বাড়িটি বাঁচেনি। সপরিবার প্রায় এক কাপড়ে দেশ ছাড়তে হয় তাঁকে। এর মধ্যে বেশ কিছু কনসার্টে অংশ নিয়েছে তার দল, শুধু রাহুল ছিলেন না সেখানে। 2006 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জলের গান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র রাহুল ছবি আঁকার চেয়েও বেশি গানের দিকে ঝুঁকে পড়েন। জড়িত ছিলেন নাটকের সঙ্গেও। একসময় ওই ভাঙা বাড়িতে বসেছে বহু সাংস্কৃতিক আড্ডা, বহু গান ওই বাড়িতে বসেই বেঁধেছেন রাহুলরা। বাড়িটিকে স্টুডিও হিসেবে ব্যবহার করতেন তারা। রেকর্ডিং, মিক্সিং, এডিটিং সব কাজই হতো সেখানে। সবই ছেড়ে চলে যেতে হলো। স্ত্রী উর্মিলা শুক্লা ও কিশোর সন্তান তোতাকে নিয়ে এখন ফ্রান্সে থাকছেন রাহুল। নিরাপদে আছেন। সেখানকার বাঙালি সাংস্কৃতিক গোষ্ঠী সূত্রে খবর, বাড়ি ও প্রিয় বাদ্যযন্ত্রগুলো হারানোর বিভীষিকাময় স্মৃতি এখনও দগদগে তাঁর হৃদয়। দেশ ছাড়ার শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।